শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আজ আপনারা শুনতে যাচ্ছেন কবি উপন্যাসের 18 এবং 19তম অঙ্ক নিয়ে 12তম পর্ব। সত্যই বসন এখন ভালো আছে, অনেক ভালো আছে। দেহের প্রতি যত্ন তাহার এখন অপরিসীম। মদ এখন সে খুব কমই খায়। দুর্বাঘাসের রস আগে নিয়মিত খাওয়া ঘটিয়া উঠিত না। এখন নিয়মিত সকালে উঠিয়াই দুর্বাঘাসের রসটি খাইয়া তবে অন্য কাজে সে হাত দেয়। স্বাস্থ্যও তাহার এখন ভালো হইয়াছে। শীর্ণ রুক্ষ মুখখানি অনেকটা নিটোল হইয়া ভরিয়া উঠিয়াছে। রুক্ষ দীপ্ত গৌরবর্ণে একটু শ্যাম আভাস দেখা দিয়াছে। কথার ধার আছে, জ্বালা নাই। এখন আর সে তেমন তীক্ষ্ণ কণ্ঠে খিলখিল করিয়া হাসে না, মুচকিয়া মৃদু মৃদু হাসে। ললিতা নির্মলা ঠাট্টার আর বাকি রাখে না। বসন্ত যখন নিতাইয়ের কোনো কাজ করে তখন ললিতা নির্মলাকে অথবা নির্মলা ললিতাকে একটা কথা বলে, হাই সুখী, অবশেষে। অর্থাৎ যে পীড়িতকে এককালে বসন্ত মুখ বাঁকাইয়া ঘৃণা করিত, সেই পীড়িতেই সে পড়িল অবশেষে। বসন্ত রাগ করে না, মুচকি হাসিয়া শুধু বলে, মরণ। প্রৌঢ়াও হাসে। মধ্যে মধ্যে সেও 2-4টা রহস্য করিয়া থাকে। বসন, ফুল তবে ফুটল? কোকিল নাম পাল্টে ওস্তাদের নাম দে বসন ভোমরা। কোকিলও কালো, ভোমরাও কালো। বসন্ত হাসে। শুধু একটা সময়, বসন্ত, পুরনো বসন্ত, সেটা সন্ধ্যার পর। সন্ধ্যার পর হইতেই সে উগ্র হইয়া ওঠে। এটা তাহাদের দেহের বেশাতির সময়। সন্ধ্যার অন্ধকার হইলেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়। মেয়েরা গা ধুইয়া প্রসাধন করিয়া সাজিয়া গুজিয়া বসিয়া থাকে। 3 জনে তখন তাহারা বসে একটি জায়গায়, অথবা আপন আপন ঘরের সম্মুখে পিঁড়ি পাতিয়া বসে। মোট কথা, এই সময়ের আলাপ রঙ্গরহস্য সবই মেয়েদের পরস্পরের মধ্যে আবদ্ধ। পুরুষদের সঙ্গে ভাবটা যেন ছাড়া ছাড়া। মেয়েরা ইঙ্গিতময় ভাষায় অশ্লীল ভাবের রঙ্গরহস্য করে নিজেদের মধ্যে। নির্মলা মৃদুস্বরে ডাকে, নিব, নিশ, নিন্ত, অর্থাৎ নি শব্দটাকে যোগ করে ডাকে বসন্ত। বসন্ত উত্তর দেয়, নি কি, মানে কি। ওই নি শব্দটাকে যোগ করিয়া তারপর চলে অশ্লীল রহস্য, কোনো একদিনের ব্যভিচার বিলাসের গল্প। সকলেই তাহারা হাসিয়া গড়াইয়া পড়ে, যেন সম্মুখের দেহ ব্যবসায়ের আসরের জন্য মনটাকে তারা সানাইয়া লয়। এই কাজ হইতে তাহাদের নিষ্কৃতি নাই। একদিকে মাসি দেয় না, অন্যদিকে চিরজীবনের অভ্যাস, সেও দেয় না। উপায় নাই। পুরুষেরাও এ সময়ে স্বতন্ত্র স্বতন্ত্র আসন পাতে। তাহাদেরও যেন সাময়িকভাবে মেয়েগুলির সঙ্গে সম্বন্ধ চুকিয়া যায়। একান্ত নির্লিপ্তের মতো তাহারা বসিয়া থাকে। নিতাই একটা নিরালা জায়গা বাছিয়া বসে। আপনার লণ্ঠনটি জ্বালিয়া দপ্তর খোলে, লেখে, পড়ে। বসন্তর ঘরে আগন্তুকদের মত্তকণ্ঠের সাড়া জাগে। নিতাই রামায়ণ পড়ে, কৃষ্ণলীলা পড়ে, গানও রচনা করে। আর কতকাল মাকাল ফলে ভুলবি আমার মন, অথবা আমার কর্মফল দয়া করে ঘুচাও হরি, জনম কর সফল। কখনো সে বসিয়া ভাবে, ভাবে বড় বড় কবিয়ালদের কথা, যাহারা সত্যকারের কবিয়াল।
ঝুমুরের আসরে যাহারা গান গায় না, তেমন বায়না ইদানিং তাহার ভাগ্যেও দু একটা করিয়া জুটিতে আরম্ভ করিয়াছে। এইবার তাহার এই দল হইতে বাহির হইয়া পড়া উচিত। এক বাধা বসন্ত। বসন্ত যে রাজি হয় না, সে সবই বুঝিতে পারে, তবুও সে এ দল ছাড়িয়া যাইতে পারে না। আশ্চর্য! সে আপন মনে একটু হাসে। কীরকম হাসছ যে আপন মনে? নিতাই চাহিয়া দেখে বেহালাদার তার দিকে চাহিয়া প্রশ্ন করিতেছে। সে বসিয়া আছে অল্প দূরে। বেহালাদার বসিয়া আপনার বেহালাখানিকে লইয়া পড়িয়াছে, সুর বাঁধিতেছে। সে সুর বাঁধা যেন তাহার ফুরাইবার নয়। সুর বাঁধিয়া একবার ছড়ি টানিয়াই আবার তার বাঁধা কানটায় মোচড় দেয়, তার কাটিয়া যায়। বেহালাদার নতুন তার পরাইতে বসে, ছড়িতে রজন ঘষে, বেহালাখানাকে ঝাড়ে, মাঝে মাঝে বার্নিশের শিশি হইতে বার্নিশ লইয়া বার্নিশ মাখায়। নির্মলার ঘরে কলরব ওঠে, বেহালাদার বেহালায় ছড়ি চালায়। রাত্রি একটু গভীর না হইলে বাজনা তাহার ভালো জমে না। 12টার পর হইলেই তাহার যেন হাত খুলিয়া যায়। একটা অদ্ভুত বাজনা সে বাজায়, লম্বা টানা একটা সুর। সুরটা কাঁপিতে কাঁপিতে বাজিতে থাকে। মধ্যে মধ্যে এমন বিষম কোমলের ধাপে খাদে নামিয়া আসে যে শরীর সত্যই ঝিমঝিম করিয়া ওঠে। মনে হয় যেন সমস্ত নিঝুম হইয়া গিয়াছে, চারিদিক যেন হিম হইয়া গেল। যে শোনে তাহার নিজের শরীরের হাত পায়ের প্রান্তভাগও যেন ঠান্ডা হইয়া গিয়াছে বলে মনে হয়। মনের চিন্তা ভাবনাও যেন অসাড় হইয়া যায়। দোহারটা তর্ক করে বাজনাদারদের সঙ্গে। বাজনাদারটার উপরে কোনো কিছুরই ছায়া পড়ে না। তাহার কেহ ভালোবাসার জন নাই। সে হা হা করিয়া হাসে, বাজনা বাজায়। দোহারটা তর্কের জবাব দেয়। মধ্যে মধ্যে মেয়েদের ঘরে গিয়া মদ খাইয়া আসে। বেহালাদারের জন্য মদ লইয়া আসে। তারপর ঘুম পাইলেই বিছানা পাড়িয়া শুইয়া পড়ে। দোহারটি ললিতার ঘরে গিয়া ললিতার সঙ্গে ঝগড়া বাঁধাইবার চেষ্টা করে। মহিষের মতো লোকটা ধুনির সম্মুখে বসিয়া থাকে। প্রৌঢ়া ঘরগুলির প্রতি সতর্ক দৃষ্টি রাখিয়া বসিয়া সুপারি কাটে। লোকজন আসিলে মেয়েদের ডাকিয়া দেখায়, দরদস্তুর করে, টাকা আদায় করে, গোপনে মদ বিক্রি করে। প্রৌঢ়ার এই সময়ের মূর্তি সম্পূর্ণ স্বতন্ত্র এবং বিশিষ্ট। গভীর, খুব কম কথা কয়। চোখের ভ্রু দুইটি কুঞ্চিত হইয়া ভ্রুকুটি উদ্যত করিয়াই রাখে। দলের প্রত্যেকটি লোক সন্ত্রস্ত হয়। বসন্ত উগ্র হইয়া দেহের খরিদ্দারের সঙ্গে ঝগড়া করে। প্রৌঢ়া মাসি আসিয়া দাঁড়ায়। বসন্তকে সে প্রায় ধমক দেয়। এই বসন, কি ব্যাপার, ঝগড়া করছিস কেন? বেশ করছি, মদ খেতে বলছে, আমি মদ খাবো না। একাত্র খেতে হবে বই কি, তা না হলে হবে কেন? লোকে আসবে কেন? না এসে নাই এলো, আমার ঘরে লোক এসে দরকার নাই। দরকার নাই? না। বেশ, কাল সকালে তুমি ঘর চলে যেও, আমার এখানে ঠাঁই হবে না। শুধু বসন্তই নয়, নির্মলা ললিতাও মধ্যে মধ্যে ক্লান্ত হইয়া হাঁপাইয়া পড়ে। তাহারাও বলে, দরকার নাই, আর পারি না। মাসির কিন্তু ক্লান্তি নাই, সে অনড়। তাহার সে এক উত্তর, তাহলে বাসা তোমাদের নিয়ে আমার দল চলবে না, তোমরা পথ দেখো। ঝুমুর দলের লক্ষ্মী ওইখানে, ও পথ ছাড়লে চলবে না। সকলকেই চুপ করিতে হয়, বসন্তকেও হয়। আবার এটাও আশ্চর্যের কথা যে
যে ব্যবসাটা তাহারা ছাড়িতে চায়, যে জীবনে বিষ আছে বলিয়া মনে হয়, সেই ব্যবসায় ও সেই জীবনে ভাটা পড়িয়া আসিলে, মন্দা পড়িলে তাহাদেরই আর ভালো লাগে না। তাহারাই চিন্তিত হইয়া পড়ে। আপনাদের মধ্যে আলোচনা হয়, দূর দূর, রোজগার নাই, পাতি নাই, লোক নাই, জন নাই, কিচ্ছু নাই, সব ভো ভো। সঙ্গে সঙ্গে আরেকজন বলে, ঠিক বলেছিস ভাই, ভালো লাগছে না মাইরি। ললিতে, কি এ কেমন জায়গা বলতো? কে জানে ভাই, 5টা টাকা রেখেছিলাম নাকসাবি গড়াবো বলে, 4 টাকা খরচ হয়ে গেল। বসন। বসন চুপ করিয়াই থাকে। তাহার দেহ মন দুই ক্লান্ত। নির্মলা ললিতা আবার ডাকে, কি হলো, চুপ করে রয়েছিস যে? তারপর বলে, তোর ভাই অনেক টাকা। কোনোদিন ইহার উত্তরে বসন ফোঁস করিয়া ওঠে, ঝগড়া বাঁধিয়া যায়। কোনোদিন বিষণ্ণ হাসি হাসিয়া উঠিয়া যায়। মেয়েটির মতিগতি কখন যে অস্থির, কখন যে শান্ত, বুঝিয়া ওঠা দায়। ঝগড়া বাঁধিলে নিতাইকে আসিয়া থামাইতে হয়। বসনকে ঘরে লইয়া গিয়া বুঝাইয়া শান্ত করে। শান্ত হইলে প্রশ্ন করে, কেন এমন করো বসন? বসন বিছানায় মুখ গুজিয়া শুইয়া পড়িয়া বলে, জানি না। নিতাই তাহার মাথায় হাত বুলাইয়া দেয়। খুব বেশি মন্দা পড়িলে মাসি নতুন পথ ধরে। মেয়েদের ডাকিয়া বলে, আজ সাজগোজ কর দেখি ভালো করে, গায়ের বাজারে বেড়াতে যাব। অর্থাৎ মেয়েগুলিকে বাজারের পথে পথে ঘুরাইয়া দেখাইয়া আনিবে। মেয়েরা উৎসাহিত হইয়া সাবান লইয়া পুকুর ঘাটে যায়। স্নো, সিঁদুর, পাউডার, টিপ লইয়া সাজিতে বসে। হাঙ্গামা হয় বসনকে লইয়া। সে কোনোদিন যাইতে চায়, কোনোদিন চায় না। মাসি ইহার ওষুধ জানে। সে আগে হইতেই বসনকে খানিকটা মদ খাওয়াইয়া রাখে। অবশ্য মদ খাওয়াইবার জন্য অনেক চলনা করিতে হয়, ভুলাইতে হয়। ধোয়া ধপধপে কাপড় পরনে, প্রৌঢ়া গালে একগাল পান পুরিয়া মেয়েদের সঙ্গে বাহির হয়। মেয়েদের এই দেহের ব্যাসাতির উপার্জনেও প্রৌঢ়ার ভাগ আছে। এই উপার্জন 3 ভাগ হইবে। 2 ভাগ পাইবে উপার্জনকারিণী মেয়েটি, 1 ভাগ পাইবে ওই প্রৌঢ়া। এই নিয়ম। গানের আসরে উপার্জনও এমনই ভাগ করিয়া বিলি হয়। আসরের উপার্জন হয় 8 ভাগ। 8 ভাগ হইতে 1 ভাগ হিসাবে মেয়ে 3টি পায় 3 ভাগ। 1 ভাগ প্রৌঢ়ার, 2 ভাগ কবিয়ালের, 1 ভাগ বেহালাদারের, 1 ভাগ আধ ভাগ হিসেবে দোহার ও বাজনাদার পায়। উপার্জন যে লোক হইতে হইবে না, প্রৌঢ়া তাহাকে দলে রাখিবে না। তীক্ষ্ণ দৃষ্টিতে সে উপার্জনের পদগুলির দিকে চাহিয়া বসিয়া থাকে। কোনো দিক হইতে ক্ষীণতম সাড়া পাইলেই সে মিষ্টি মুখে সরস বাক্যে সাদর আহ্বান জানাইয়া বলে, কে গো বাবা, এসো, এগিয়ে এসো। নজ্জা কি ধন, ভয় কি, এসো এসো। আগন্তুক আগাইয়া আসিলে সে একটা মোড়া পাতিয়া বসিতে দেয়। পান দিয়া সম্মান করিয়া বলে, পানের জন্য 2 আনা পয়সা দাও বাবা, দিতে হয়। পয়সা কটা খুঁটে বাঁধিয়া তবে মেয়েদের ডাকে, ওলা বসন, নির্মলা, এদিকে আয়। বলি ললিতে, কভরি সোনা কানে পড়ছিস লো? এমনই একদিন মাসি তাহাকে ডাকিল, বসন, শোন, একটি লোক তোকে ডাকছিল, বলছে সে তোকে চেনে। বসন্ত সেদিন বলিল, আমার গা কেমন করছে মাসি,
শরীর ভালো নাই। শরীরে আবার কি হলো তোর? কিছু হয় নাই। শোন এদিকে, একটু মদ খেলেই চাঙ্গা হয়ে উঠবে শরীর। শোন, এদিকে আয়। আহ্বান, আদেশ, উপেক্ষা করিবার উপায় নাই। বসন বাহির হইয়া আসিল। পরিচ্ছন্ন বেশভূষা, গায়ে সুগন্ধি মাখিয়া একটি রীতিমতো ভদ্রলোক দাঁড়াইয়াছিল। মাসি বলিল, দেখি তোর গা দেখি। ও মা, গা যে দিব্যি, আমার গাতেও সে গরম। ও গো বাবা, আমার মেয়ের শরীর খারাপ, একটু মদ খাওয়াতে হবে। সহসা কণ্ঠস্বর মৃদু করিয়া হাসিয়া বলিল, আমার কাছেই আছে। রূপ উপজীবিনী নারীর আজীবনের বহু ভোগের নেশা। সুরুচি সম্পন্ন বেশভূষা সুশ্রী লোকটিকে দেখিয়া বসন্তের মনে অভ্যাসের নেশা জাগিয়া উঠিল। কটাক্ষ হানিয়া মুস্কি হাসিয়া বসন্ত তাহাকে হাত ধরিয়া ঘরে লইয়া গেল। মাসিও হাসিল। সে তো জানে, এ বিষ একবার ঢুকিলে প্রেমের অমৃত সমুদ্রেও তাহাকে শোধন করা যায় না। বসন্তের শরীর ভালো হইয়া গিয়াছে। লোকটা চলিয়া গেলে বসন্তেরও নেশা ছুটিয়া যায়। মদের নেশার প্রতিক্রিয়ার মতোই একটা প্রতিক্রিয়া জাগিয়া ওঠে। নেশার ভান করিয়া সে পড়িয়া রহিল, কাঁদিল। এমন ক্ষেত্রে সে কল্পনা করে, কালই সে নিতাইকে লইয়া এখান হইতে চলিয়া যাইবে। আজও করিল, কিন্তু যাওয়া সহজ কথা নয়। কোথায় যাইবে? ওই মাসি, ওই নির্মলা, ওই ললিতা ছাড়া কি কোথায় আপনজন আছে তাহার? এই দুনিয়া জোড়া পথ ছাড়া ঘর কোথায় তাহাদের? দিন 7 পর বসন্ত থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে আসিয়া মাসিকে বলিল, মাসি। বসন্তর কণ্ঠস্বরে মাসি চমকিয়া উঠিল। এ যে দীর্ঘকাল পরে পুরনো বসন্তর কণ্ঠস্বর। কি বসন? কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া বসন্ত, সেই পুরনো বসন্ত বলিল, ওষুধ মাসি, আমার ব্যামো হয়েছে। ব্যামো? কাশি? না না না। বসন্তর চোখে ছুরির ধার খেলিতেছিল। সে দৃষ্টির দিকে চাহিয়াই প্রৌঢ়া নিজের ভুল বুঝিল। সঙ্গে সঙ্গে হাসিয়া আশ্বাস দিয়া মাসিক বলিল, তার জন্য ভয় কি, আজই তৈরি করে দেব, 3 দিনে ভালো হয়ে যাবি, মাছটা খাস না। ইহাদের জীবনের এই একটা অধ্যায়। এ অধ্যায় অনিবার্য, আসিবেই। মানুষের জীবনে কোন কালে কেমন করিয়া এ ব্যাধির উদ্ভব হইয়াছিল, সে তত্ত্ব বিশেষজ্ঞের গবেষণার বিষয়। ইহাদের জীবনে কিন্তু এ ব্যাধি অনিবার্য। শুধু অনিবার্যই নয়, এই ব্যাধিতে জর্জরিত হইয়াই সমস্ত জীবনটা কাটাইতে হয় ইহাদের। এই জর্জরতার বিষই মানুষের মধ্যে ছড়াইতে ছড়াইতে তাহারা পথ চলে। ডাক্তারও দেখায় না, কবিরাজও না, নিজেরাই চিকিৎসা করে। ধরা বাঁধা হাতুড়ে চিকিৎসা। চিকিৎসা অর্থে ব্যাধিটা বাহ্যিক অন্তর্হিত হয়, কিন্তু রক্তস্রোতের মধ্যে প্রবাহিত হইয়া ফেরে। ফলে ভাবী জীবনে অকস্মাৎ কোনো একটা ব্যাধি আসিয়া হতভাগিনীদের জীবনটাকে পথের ধুলার উপর আছাড় মারিয়া অর্ধমৃত করিয়া দিয়া চলিয়া যায়। সেসব কথা ইহারা ভাবে না। এইটাই যে সেসব ব্যাধির হেতু, তাহাও তাহারা বুঝে না। শুধু ব্যাধি হইলে তাহারা সাময়িকভাবে আকুল হইয়া ওঠে। বসন্ত আকুল হইয়া মাসির কাছে আসিয়া পড়িল।
মাসি রোগের চিকিৎসা জানে। সংবাদটা ইহাদের মধ্যে লজ্জার কিছুই নাই, শুধু ছোঁয়াচ বাঁচাইবার জন্য সাবধান হয়। রোগগ্রস্তার গামছা কাপড়ের ছোঁয়াচ বাঁচাইয়া চলিলেই হইল। তাহারই মধ্যে খানিকটা ঘৃণার বা অস্পৃশ্যতা দোষের আভাস ফুটিয়া ওঠে। গামছা কাপড় সাবধান করিয়া নির্মলা ললিতা আসিল। বসন্ত কাহারও দিকে ফিরিয়া চাহিল না। নির্মলা পাশে বসিয়া বলিল, চুল বাঁধা রাখতে নাই, খুলে দিয়ায়। নিতাই গতরাত্রের কয়েকটা উচ্ছিষ্ট পাত্র ছিল, লইয়া বাহির হইয়া যাইতেছিল। বসন্ত নির্মলাকে বলিল, বারণ কর। সে আজ নিতাইয়ের সঙ্গে মুখ তুলিয়া কথা বলিতে পারিতেছে না। নির্মলা বলিল, দাদা দাদা। নিতাই হাসিয়া বলিল, কেন ব্যস্ত হচ্ছ বসন? কিচ্ছু ভয় করো না তুমি, আমার কিচ্ছু হবে না। নির্মলা অবাক হইয়া গেল। 3 দিনের স্থলে 9 দিন কাটিয়া গেল। বসন্ত বিছানায় পড়িয়া ছটফট করিতেছিল। সর্বাঙ্গ তাহার ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটকে ভরিয়া গিয়াছে। দেহে কে যেন কালি ঢালিয়া দিয়াছে। গভীর রাত্রে আলো জ্বালিয়া শিয়রে বসিয়া নিতাই তাহাকে বাতাস করিতেছিল। এমন ক্ষেত্রে রুগ্ন মেয়েগুলির দুর্দশার সীমা থাকে না। ভালোবাসার পাত্র পুরুষেরা তাহাদের সঙ্গ ত্যাগ করে। কেহ কেহ হয়তো দল ছাড়িয়া পালাইয়া যায়। রোগগ্রস্তা একা পড়িয়া থাকে। যেটুকু সেবা যেটুকু যত্ন জোটে সেটুকু করে ওই দলের মেয়েরাই। নিতাই কিন্তু বসন্তর শিয়রে বসিয়া আছে, প্রশান্ত হাসি মুখে। সেদিন বাহিরে রাত্রি তখন নিঃশব্দ গতিতে প্রথম প্রহর পার হইয়া দ্বিতীয় প্রহরের সমীপবর্তী হইয়া আসিয়াছে। অকস্মাৎ রাত্রির স্তব্ধতা ভেদ করিয়া জাগিয়া উঠিল একটি সুর। জাগিয়া বসিয়াই নিতাই মধ্যে মধ্যে ঢুলিতেছিল। সুরের সাড়াই সে জাগিয়া উঠিল। একটু না হাসিয়া সে পারিল না। খেয়ালি বেহালাদার বেহালা বাজাইতেছে। আজ নির্মলার ঘরে বিভৎস উৎসবের আসর বসিয়াছে। বেহালাদারের আজ খেয়াল জাগিবার কথাই বটে। সন্ধ্যা হইতেই সে আজ এই সুর শুনিবার প্রত্যাশাও করিয়াছিল। বড় মিঠা হাত, কিন্তু অদ্ভুত সুর। বেহাগের আমেজ আছে। শুনিলেই মনে হয় গভীর গাঢ় অন্ধকার রাত্রে সব যেন হারাইয়া গেল। আহ, ছি ছি। বসন্ত জাগিয়া উঠিয়া বলিয়া উঠিল। চকিত হইয়া নিতাই বলিল, কি বসন, কি হচ্ছে? আহ, বারণ করো গো, বাজাতে বারণ করো, ভালো লাগছে না। হাঁপাইতে হাঁপাইতে বসন্ত বলিল, না না, আমার হাত পা যেন হিম হয়ে আসছে। ছড়ির টানে একটি দীর্ঘ করুণ সুর কাঁপিয়া কাঁপিয়া ওই রাত্রির অন্ধকারের সঙ্গে যেন মিশিয়া এক হইয়া যাইতেছে। রাত্রি যেন কাঁদিতেছে। এতক্ষণ শুনলেন কবি উপন্যাসের 18তম অঙ্ক। এবার শুনবেন 19তম অঙ্ক। পুরা 1 মাস লাগিল। 1 মাস পর বসন্ত রোগশয্যা হইতে কোনরূপে উঠিয়া বসিল। কিন্তু বসন্তকে আর সে বসন্ত বলিয়া চেনা যাইতেছিল না। ঘৃণিত কুৎসিত ব্যাধি তাহার বিষাক্ত জিহবার হিংস্র লেহনে বসন্তের অনুপম দেহবর্ণের উজ্জ্বলতা লাবণ্য সব কিছু নিঃশেষে মুছিয়া দিয়া গিয়াছে।
তাহার দিকে চাহিয়া দেখিলে মনে হয় সর্বাঙ্গে কে যেন কয়লার গুঁড়া মাখাইয়া দিয়াছে। মাথার সে চিকন কালো দীর্ঘ চুলের রাশি হইয়া উঠিয়াছে কর্কশ পিঙ্গলাভ। শুধু বর্ণই নয়, তাহার দেহের গন্ধ রস সবই গিয়াছে। তাহার দেহে একটা উৎকট গন্ধ। রস নিটল কোমল দেহখানা কঙ্কালসার। বসন্তর গরব করা রূপ সম্পদের মধ্যে অবশিষ্ট আছে শুধু ডাগর দুইটি চোখ। শীর্ণ শুষ্ক মুখে চোখ দুইটা যেন আরও ডাগর হইয়া উঠিয়াছে। স্তব্ধ নিশ্চল হইয়া সে বসিয়া থাকে। চোখ দুইটা জলজল করিয়া জ্বলিতেছে। ভস্য রাশির মধ্যে দুই টুকরা জ্বলন্ত কয়লার মতো। সেদিন মাসি বলিল, বসন, বেশ ভালো করে তেলে হলুদে মেখে স্নান করাজ। বসন্ত নিষ্পলক চোখে স্থির দৃষ্টিতে চাহিয়া বসিয়াছিল। সে কোনো উত্তর দিল না, একটু নড়িল না, চোখের একটা পলক পর্যন্ত পড়িল না। মাসি আবার বলিল, রোগের গন্ধ মরবে, অঙ্গের কালচিটে খসখসে বদছেড়ে যাবে, শরীরে আরাম পাবি। বসন্ত তবু তেমনই নীরবে বসিয়া রহিল। মাসি এবার তাহার কাছে বসিয়া তাহাকে টানিয়া লইল। গায়ের কাপড় খুলিয়া দিয়া সর্বাঙ্গে হাত বুলাইয়া দিল। ললিতাকে ডাকিয়া বলিল, ললিতে, বাটিতে করে খানিক তেল গরম করে দে তো মা, আর খানিক হলুদ। তারপর সে ডাকিল নিতাইকে, বাবা, বাবা কোথা গো? নিতাই ঘরের মধ্যে বসন্তের রোগশয্যা পরিষ্কার করিতে ব্যস্ত ছিল। বিছানাপত্রগুলি বাহিরে আনিয়া রোদে ফেলিয়া দিয়া বলিল, আমাকে বলছো মাসি? হাসিয়া প্রৌঢ়া বলিল, বাবা মানুষের একটাই গো বাবা, সে আমার তুমি। ভালো বাবা তুমি। মেয়ে ডাকছে, বুঝতে পারছো? হাসিয়া নিতাই বলিল, বলো। বসনের চিরুনি আর তেলের শিশিটা দাও তো বাবা, মাথায় জট বেঁধেছে, আঁচড়ে দি। বসন্ত এতক্ষণে কথা বলিল। বিছানার দিকে আঙুল দেখাইয়া বলিল, ওসব কি হবে? ঘরের মধ্যে তেলের শিশি ও চিরুনির সন্ধানে যাইতে যাইতে নিতাই বলিল, কাচতে হবে। তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বসন্ত চিৎকার করিয়া উঠিল, না! বলিয়াই সে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। সে কান্না তাহার আর থামে না। নিতাই আশ্চর্য মানুষ। সে হাসিয়া সান্ত্বনা দিয়া বলিল, মাসি যা বলছে তাই শোনো বসন, এসব এখন তুমি ভেবো না। বসন্ত কেবল কাঁদিয়াই চলিল। নিতাই আবার বলিল, আমারও তো মানুষের শরীর, আমার রোগ হলে তুমি সুদে আসলে পুষিয়ে দিও, আমি না হয় মহাজনের মতো হিসেব করে শোধ নেব, নাকি বলো মাসি? সে হাসিতে হাসিতে বিছানাগুলো লইয়া চলিয়া গেল। ললিতা নির্মলা গালে হাত দিয়া বিস্ময়ে হতবাক হইয়া গেল। প্রৌঢ়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বসন আমাদের ভাগ্যিমানী। রোগ ক্লেদ ভরা বিছানা কাপড় সমস্ত খারে সিদ্ধ করিয়া নিতাই কাচিয়া পরিষ্কার করিল। ললিতা নির্মলা দেহ উপজীবিনী। তাহাদের জীবনে প্রেম শরতের মেঘ আসে চলিয়া যায়। যদিও বা কোনোটা কিছুদিন স্থায়ী হয়, তবে হেমন্তের শীতের বাতাসের মতো দেহ উপজীবিনীর দেহে দুর্দশার আভাস আসিবা মাত্র সেও চলিয়া যায়। নির্মলার এ ব্যাধি হইয়াছে 3 বার, ললিতার হইয়াছে 2 বার। রোগ প্রকাশ পাইবা মাত্র
তাহাদের ভালোবাসার জন পালাইয়াছে। নির্মলার একজন প্রেমিক আবার রোগের সুযোগে তাহার যথাসর্বস্ব লইয়া পলাইয়াছিল। আজ নিতাইয়ের আচরণ দেখিয়া তাই তাহারা অবাক হইয়া গেল। শুধু নিজেদের নয়, তাহাদের সমব্যবসায়িনীদের জীবনেও এমন ঘটনা তাহারা দেখে নাই। বিছানা কাপড় পরিষ্কার করিয়া ফিরিয়া নিতাই দেখিল বসন্ত তেমনি চুপ করিয়া বসিয়া আছে। সে তাহার দিকে চাহিয়া খানিকটা আশ্বস্ত হইল। তেল হলুদ মাখিয়া স্নান করিয়া বসন্ত খানিকটা শ্রী ফিরিয়া পাইয়াছে। মাথার চুল আঁচড়াইয়া প্রৌঢ়া একটা এলো খোপা বাঁধিয়া দিয়াছে। কপালে একটা সিঁদুরের টিপও দিয়াছে। রোগক্লিষ্ট হতশ্রী বসন্ত সুস্থ হইয়াছে এবং অপেক্ষাকৃত সুস্থির হইয়াছে দেখিয়া নিতাই সত্যই খুশি হইল। বলিল, বাহ, এই তো বেশ মানুষের মতো লাগছে। বসন্ত হাসিল, তারপর ফেলিল একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস। নিতাইয়ের কথাগুলো যেন বসন্তর ওই হাসির ধারের মুখে কাটিয়া খান খান হইয়া ওই দীর্ঘ নিঃশ্বাসের ফুৎকারে কোথায় উড়িয়া গেল। বসন্তর হাসির মধ্যে যত বিদ্রূপ তত দুঃখ। তাহা দেখিয়া নিতাই বিচলিত না হইয়া পারিল না। কোন ক্রমে আত্মসম্বরণ করিয়া নিতাই বলিল, আমি মিথ্যা বলি নাই বসন, তোমার রং ফিরেছে। দুর্বল হোক, চেহারার রোগা রোগা ভাব গিয়াছে। বিশ্বাস না হয় আয়নায় তুমি নিজে দেখো। সে না ভাবিয়া চিন্তিয়া আয়নাখানা পাড়িয়া আনিয়া বসন্তর সম্মুখে ধরিয়া দিল। মুহূর্তে একটা কাণ্ড ঘটিয়া গেল। বসন্তর বড় বড় চোখের কোণ হইতে অগ্নিস্ফুলিঙ্গ ঝরিয়া শুষ্ক কালো বারুদের মতো তাহার দেহে যেন আগুন ধরাইয়া দিল। মুহূর্তে বিদ্যুতের মতো ক্ষিপ্র গতিতে নিতাইয়ের হাত হইতে আয়নাটা ছিনাইয়া লইয়া বসন্ত তাহার দিকে ছুড়িয়া মারিল। সে যেন পাগল হইয়া গিয়াছে। কিন্তু দুর্বল হাতের লক্ষ্য, আর নিতাইও মাথাটা খানিকটা সরাইয়া লইয়াছিল, তাই সে আঘাত হইতে বাঁচিয়া গেল। আয়নাটা ছুটিয়া গিয়া একটা বাঁশের খুঁটিতে লাগিল। 3-4 টুকরা হইয়া ভাঙিয়া পড়িল। নিতাই একটু হাসিল। সে কাচের টুকরা কয়টা কুড়াইতে আরম্ভ করিল। সেই মুহূর্তে একটি কঠিন কণ্ঠস্বর রনরন করিয়া বাজিয়া উঠিল, বসন। নিতাই মুখ তুলিয়া দেখিল মাসি। গম্ভীর কঠোর স্বরে মাসি আবার বলিল, বসন। বসন্ত তেমনি নীরব, অচঞ্চল। চোখের দৃষ্টি তাহার স্থির নিষ্পলক। বলি, রোগ হয় না কার, তোর একার হয়েছে? জানিস, এই মানুষটা না থাকলে তোর হাড়ির ললাট ডোমের দুর্গতি হতো। বসন্ত তবুও উত্তর দিল না। আর মাসির এ মূর্তির সম্মুখে দাঁড়াইয়া উত্তর করিবার শক্তি বা সাহস হইবার তাহার কথাও নয়। এ মাসি আলাদা মাসি, নিষ্ঠুর কঠোর শাসনপরায়ণা দলনেত্রী। মেয়েরা হইতে পুরুষ, এমনকি তাহার নিজের ভালোবাসার জন। ওই মহিষের মতো বিশালাকায় ভীষণ দর্শন লোকটা পর্যন্ত প্রৌঢ়ার এই মূর্তির সম্মুখে দাঁড়াইতে ভয় পায়। নিতাইও এ স্বর এ মূর্তির সম্মুখে স্তব্ধ হইয়া গেল। কাজ কুড়াইতে কুড়াইতে স্তব্ধ হইয়া মাসির দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। এ মূর্তি আজ সে প্রথম দেখিতেছে। মাসি আবার কঠোরতর স্বরে ডাকিল, বসন, কথার জবাব দিস না যে বড়। বসন্ত এবার দাঁড়াইল। নিষ্পলক চোখে স্থির দৃষ্টি মাসির দিকে ফিরাইয়া চাহিয়া রহিল। সঙ্গে সঙ্গে নিতাই আসিয়া দাঁড়াইল।
দুজনের মাঝখানে। মাসির চোখ দুইটা ধকধক করিয়া জ্বলিতেছে, রাত্রির অন্ধকারে বাঘিনীর চোখের মতো। বসন্তর চোখে আগুন, তাহার চেতনা নাই, কিন্তু ভয়ও নাই, শুধু দাহিকা শক্তি লইয়া সে জ্বলিতেছে। নিতাই সবিনয়ে হাসিয়াও দৃঢ়স্বরে বলিল, বাইরে যাও মাসি। ছি, রোগা মানুষ। রোগা মানুষ? রোগ সংসারে আর কারো হয় না? ওর একার হয়েছে? ঝটা মেরে। ছি মাসি, ছি। সি কেনে শুনি? রোগা মানুষ, তাছাড়া তোমার কাছে অপরাধ তো কিছু করে নাই। আমার দলের লোকের উপর করেছে, এতে আমার দল থাকবে কেন? তুমি আমার দলের লোক কবিয়াল। নিতাই শান্ত দৃঢ় কণ্ঠে একটু হাসিয়াই বলিল, তা বটে, তবে বসনের জন্যই তোমার দল আছে মাসি, নইলে। একটু চুপ করিয়া থাকিয়া আবার বলিল, যাও, তুমি বাইরে যাও। প্রৌঢ়া নিতাইয়ের মুখের দিকে চাহিল। এ দলের প্রত্যেকটি লোক আপনার অজ্ঞাতসারেই প্রৌঢ়ার আনুগত্য স্বীকার করিয়া লয়। দলনেত্রী কথাটা ভালো করিয়াই জানে। দলের সর্ববিষয়ে তাহার ব্যবস্থার অধিকার। প্রতিটি কপর্দক তাহার হাত দিয়া বিতরণের বিধি, তাহার আসন, তাহার সাজ সরঞ্জামের আভিজাত্য প্রত্যেকজনকে তাহার অধীন অনুগত করিয়া তোলে। নিজের যৌবনে তাহার দলনেত্রীর দলে সে নিজেও এমনই করিয়া আনুগত্য স্বীকার করিয়া আসিয়াছে। তাহার দলেও এতদিন পর্যন্ত সকলেই তাহার আনুগত্য স্বীকার করিয়া আসিয়াছে। আজ তাহার ব্যতিক্রম দেখিয়া সে স্তম্ভিত হইয়া গেল। এক্ষেত্রে তাহার দুর্দান্ত রাগ হইবার কথা। সক্রোধে ওই ভীষণ দর্শন লোকটার আহ্বান করাই উচিত। কিন্তু নিতাইয়ের মুখের দিকে চাহিয়া দুইটার একটাও তাহার মনে হইল না। মনে হইল এই লোকটি তাহার আনুগত্য কোনো দিনও স্বীকার করে নাই, এবং আজও সে যে তাহাকে লঙ্ঘন করিল, তাহারও মধ্যে রূঢ় কিছু নাই, উদ্ধত কিছু নাই, অস্বাভাবিকও কিছু নাই। নিতাই কোনো মতেই তাহার কোনো অপমান করে নাই। তাহার মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে বলিল, আশীর্বাদ করি বাবা, তুমি চিরজীবী হও। মাসি ছেড়ে আজ তোমার সঙ্গে মা বেটা সম্বন্ধ পাতাতে ইচ্ছে করছে, তাহলে শেষকালটার জন্য আর ভাবনা থাকে না। নিতাই হাসিয়া বলিল, মা মাসি তো সমান কথা গো, এখন ঘরে যাও, বউ বেটার ঝগড়া মা মাসিকে শুনতে নেই। আর কোনো কথা না বলিয়া সে অনুরোধ মানিয়া লইল, চলিয়া গেল। নিতাই এবার বসন্তর দিকে ফিরিয়া বলিল, ছি, রোগা শরীরে কি এত রাগ করে? রাগে শরীর খারাপ হয় বসন? অকস্মাৎ বসন সেই মাটির উপরেই উপুড় হইয়া পড়িয়া ফোপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। সস্নেহে নিতাই বলিল, আজ সকাল থেকে এমন করে কাঁদছ কেন বসন? বসন্তর কান্না বাড়িয়া গেল। সে কান্নার আবেগে শ্বাস যেন রুদ্ধ হইয়া আসিতেছিল। নিতাই তাহার মাথায় সস্নেহে হাত বুলাইয়া দিয়া বলিল, কাল কলকাতায় ওষুধের দোকানে চিঠি লিখেছি, শালসা আনতে দিয়েছি 3 শিশি। শালসা খেলেই শরীর সেরে উঠবে, রক্ত পরিষ্কার হবে, সব ভালো হয়ে যাবে। শ্বাসরোধী কান্নার আবেগে বসন্ত কাশিতে আরম্ভ করিল। কাশিয়া খানিকটা শ্লেষা তুলিয়া ফেলিয়া অবসাদে নির্জীবের মতো পড়িয়া রহিল। ধীরে ধীরে একটা আঙুল দিয়া কি যেন দেখাইয়া দিল। কি? এতক্ষণ পরে বসন্ত কথা বলিল। অদ্ভুত হাসিয়া বলিল, রক্ত। রক্ত? সেই কাল রোগ।
বসন্ত আবার হাসিল। এতক্ষণ ধরিয়া এই কথাটা বলিতে না পারিয়াই সে কাঁদিতেছিল। কথাটা বলিয়া ফেলার সঙ্গে সঙ্গে কান্নাও তাহার শেষ হইয়াছে। নিতাই স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিল তোলা শ্লেষ্মার মধ্যে টকটকে রাঙা আভাস সুস্পষ্ট। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে অনেকক্ষণ চুপ করিয়া রহিল। বসন্ত দুই হাত দিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেন তুমি দলে এসেছিলে তাই আমি ভাবছি। মরতে তো আমার ভয় ছিল না, কিন্তু আর যে মরতে মন চাইছে না। রোগাক্লিষ্ট শীর্ণ মুখে মৃদু হাসি মাখিয়া সে এক দৃষ্টে নিতাইয়ের মুখের দিকে চাহিয়া রহিল। নিতাইও নিজের দুই হাতের বন্ধনের মধ্যে দুর্বল শিশুর মতো তাহাকে গ্রহণ করিয়া বলিল, ভয় কি? রোগ হলেই কি মরে বসন? শরীর সারলেই ও রোগও ভালো হয়ে যাবে। এবার সে এক বিচিত্র হাসি হাসিয়া বসন্ত নীরবে শুধু ঘাড় নাড়িয়া জানাইয়া দিল, না না না। কিছুক্ষণ পরে মুখ ফুটিয়াই বলিল, আর বাঁচব না। তারপর হঠাৎ বলিয়া উঠিল, আমি জানতাম কবিয়াল, যেদিন সেই গান তোমার মনে এসেছে সেই দিনই জেনেছি আমি। কোন গান বসন? জীবন এত ছোট কেন হাই? ঝরঝর করিয়া সে কাঁদিয়া ফেলিল। নিতাইয়ের চোখেও এবার জল আসিল। সঙ্গে সঙ্গে অসমাপ্ত গানটা আবার মনে গুঞ্জন করিয়া উঠিল, এই খেদ মোর মনে, ভালোবেসে মিটল না আশ, কুলালো না এ জীবনে। হাই, জীবন এত ছোট কেন এ ভুবনে। তারপর আর হয় নাই, অসমাপ্ত হইয়াই আছে। নিতাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কবে শেষ হইবে কে জানে। বসন্তই আবার কথা বলিল, আমি জানতে পেরেছি। বেহালাদার রাত্রে বেহালা বাজায়। আগে কত ভালো লাগতো, এখন ভয় লাগে। মনে হয় আমার আশেপাশে দাঁড়িয়ে কে যেন বিনিয়ে বিনিয়ে কাঁদছে। অহরহ মনে আমার মরণের ভাবনা। মনের কথা কি মিথ্যে হয়? তারপর ওই গান তোমার মনে এসেছে, কি করে এলো? বসন্তের মনের কথা হইয়া উঠিল দৈববাণীর মতোই সত্য, মিথ্যা নয়। দিন কয়েক পরেই সন্ধ্যার দিকে বসন্তর গায়ে স্পষ্ট জ্বর ফুটিয়া উঠিল। সে নিতাইকে ডাকিয়া তাহার হাতে হাত রাখিয়া বলিল, দেখো কত গরম। নিতাই তাহার মুখের দিকে চাহিয়া রহিল। বসন্ত হাসিয়া বলিল, হাই, জীবন এত ছোট কেন এ ভুবনে কবিয়াল। কথাটা হইতেছিল একটা ছোটখাটো শহরে। শহরের নামটাই বলি না কেন, কাটোয়া। কাটোয়ার এক প্রান্তে জীর্ণ একটি মাটির বাড়ি তাহারা ভাড়া লইয়াছিল। নিতাই বলিল, ললিতাকে একবার ডাকি, তোমার কাছে বসুক, আমি একজন ডাক্তার ডেকে আনি। না। আকুল হইয়া বসন্ত বলিয়া উঠিল, না, এই আধ ঘন্টা, আমি দণ্ডের মধ্যেই ফিরে আসব। না গো না, যদি কাশি ওঠে, যদি রক্ত দেখতে পাই, তবে এই পথের মধ্যেই ফেলে আজই এক্ষুনি পালাবে সব। যেও না, তুমি যেও না। নিতাই অগত্যা বসিল। রক্ত ওঠার কথা আজও সকলের কাছে লুকানো আছে। জ্বরটা যেন আজ বেশি বেশি বাড়িতেছে। অন্যদিন রাত্রি প্রহর খানিক হইতেই খানিকটা ঘাম হইয়া জ্বর ছাড়ে, বসন্ত অনেকটা সুস্থ হয়। আজ ঘামও হয় নাই, সে সুস্থও হইল না। মধ্যে মধ্যেই
জর 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 অসুস্থ বিহবল ব্যগ্র দৃষ্টি মেলিয়া সে চারিপাশ খুঁজিয়া নিতাইকে দেখিতেছিল। আবার চোখ বন্ধ করিয়া এপাশ হইতে ওপাশে ফিরিয়া শুইতেছিল। অস্থিরতা আজ অতিরিক্ত। নিতাই সে দৃষ্টির অর্থ বুঝিয়াছিল, তাই যতবার সে চোখ মেলিয়া তাহাকে খুঁজিল ততবার সে সাড়া দিয়া বলিল, আমি আছি, এই যে আমি। রাত্রি তখন শেষ প্রহর। নিতাই তন্দ্রাচ্ছন্ন হইয়া দেয়ালে ঠেস দিয়া বসিয়াই ঘুমাইয়া পড়িয়াছিল। রাত্রির শেষ প্রহর অদ্ভুত কাল। এই সময় দিনের সঞ্চিত উত্তাপ নিঃশেষে ক্ষয়িত হইয়া আসে এবং সমস্ত উষ্ণতাকে চাপা দিয়া একটা রহস্যময় ঘন শীতলতা ধীরে ধীরে জাগিয়া ওঠে। সেই স্পর্শ ললাটে আসিয়া লাগে, চেতনা যেন অভিভূত হইয়া পড়ে। ধীর সঞ্চারিত নৈঃশব্দের মধ্য দিয়া একটা হিম রহস্য সমস্ত সৃষ্টিকে আচ্ছন্ন করিয়া ফেলে। নিস্তরঙ্গ বায়ুস্তরের মধ্যে নিঃশব্দ সঞ্চারিত ধূমপুঞ্জের মতো। মাটির বুকের মধ্যে গাছের পাতায় থাকিয়া যে অসংখ্য কোটি কীটপতঙ্গ অবিরাম ধ্বনি তুলিয়া থাকে, তাহারা পর্যন্ত অভিভূত ও আচ্ছন্ন হইয়া পড়ে রাত্রির এই শেষ প্রহরে। হতচেতন হইয়া এই সময় কিছুক্ষণের জন্য তাহারাও স্তব্ধ হয়। মাটির ভিতরে রন্ধ্রে রন্ধ্রে এই হিম স্পর্শ ছড়াইয়া পড়িতে চায়। জীব জীবনের চৈতন্য লোকেও সে প্রবেশ করিয়া সমস্ত ইন্দ্রিয়গুলোকে অবশ করিয়া দেয়। আকাশে জ্যোতির্লোক হয় পাণ্ডুর, সে লোকেও যেন হিমতমসার স্পর্শ লাগে। কেবল অগ্নিকোণে ধকধক করিয়া জ্বলে শুকতারা, অন্ধ রাত্রি দেবতার লালট চক্ষুর মতো। সকল ইন্দ্রিয় আচ্ছন্ন করা রহস্যময় এই গভীর শীতলতায় নিতাইকে ধীরে ধীরে চাপিয়া ধরিল। নিতাই শত চেষ্টা করিয়াও জাগিয়া থাকিতে পারিল না। আচ্ছন্নের মতো দেয়ালের গায়ে একসময় ঢলিয়া পড়িল। অকস্মাৎ তাহার চেতনা ফিরিল বসন্তের আকর্ষণে। বসন্ত কখন উঠিয়া বসিয়াছে। দুই হাত দিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া সে ডাকিতেছে, ওগো, ওগো। সে কি আর্তবিহবল তাহার কণ্ঠস্বর। কি বসন, উঠে বসলে কেনে? সৌ সৌ। বসন্তর হাত দুইটি হিমের মতো ঠান্ডা। পৃথিবীর বুক ব্যাপ্ত করিয়া যে হিমানী প্রবাহ ভাসিয়া উঠিয়াছে, সেই হিমানী প্রবাহ যেন সরীসৃপের মতো বসন্তর হাতের মধ্য দিয়া নিঃশব্দ সঞ্চারে তাহার সর্বদেহে সঞ্চারিত হইতেছে। বসন্তর সর্বাঙ্গে ঘাম। বারণ করো, বারণ করো। কি? বেহালা, বেহালা বাজাতে বারণ করো গো। বেহালা কই? নিতাই বেশ কান পাতিয়া শুনিল, কিন্তু রাত্রির স্তব্ধ শেষ প্রহরেও তাহাদের দুইজনের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো ধ্বনি সে শুনিতে পাইল না। শুনতে পাচ্ছ না? ওই যে, ওই যে, কেবল বেহালা বাজছে, কেবল বেহালা বাজছে। চকিতের মতো একটি কথা নিতাইয়ের মনের মধ্যে জাগিয়া উঠিল। বসন্তর দেহের স্পর্শই তাহাকে সে কথাটি সম্পর্কে সচেতন করিয়া তুলিল। মণিবন্ধে নাড়ীর গতি অনুভব করিয়া নিতাই সকরুণ দৃষ্টিতে বসন্তের মুখের দিকে চাহিয়া বলিল, গোবিন্দের নাম করো বসন। কেন? বসন্ত তাহার বিহবল চোখ দুইটা নিতাইয়ের মুখের উপর স্থাপন করিয়া অস্থির কণ্ঠে প্রশ্ন করিল, কেন? কেন? সে কথা নিতাই কিছুতেই বলিতে পারিল না। মৃত্যুকালীন অস্থিরতার মধ্যেও
হঠাৎ কয়েক মুহূর্তের জন্য শান্ত স্থির হইয়া বড় বড় চোখ আর বড় করিয়া মেলিয়া বসন্ত প্রশ্ন করিল, আমি মরছি? নিতাই ম্লান হাসি মুখে তাহার কপালে হাত বুলাইয়া দিয়া এবার বলিল, ভগবানের নাম, গোবিন্দর নাম করলে কষ্ট কম হবে বসন। না। ছিলা ছেঁড়া ধনুকের মতো বিছানার উপর লুটাইয়া পড়িয়া বসন্ত বলিল, না। কি দিয়েছে ভগবান আমাকে? স্বামী পুত্র ঘর সংসার কি দিয়েছে? না। নিতাই অপরাধীর মতো চুপ করিয়া রহিল। ভগবানের বিরুদ্ধে যে নালিশ বসন্ত করিল, সে নালিশের সব দায় দাবি কি জানি কেন তাহারই মাথার উপর যেন চাপিয়া বসিয়াছে বলিয়া সে অনুভব করিল। বসন্ত এপাশে ফিরিয়া তাহারই দিকে চাহিয়া বলিল, গোবিন্দ, রাধানাথ, দয়া করো, আসছে জন্মে দয়া করো। তাহার বড় বড় চোখ দুইটা জলে ভরিয়া টলমল করিতেছিল, বর্ষার প্লাবনে ডুবিয়া যাওয়া পদ্মের পাপড়ির মতো। নিতাই সযত্নে আপনার খুঁটে সে জল মুছাইয়া দিয়া একটু ঝুঁকিয়া পড়িয়া বলিল, বসন, বসন। না, আর টেকো না, না। বলিতে বলিতেই সে আবার অধীর আক্ষেপে শূন্য বায়ুমণ্ডলে কিছু যেন আঁকড়াইয়া ধরিবার জন্য হাত দুইটা প্রসারিত করিয়া নিষ্ঠুরতম যন্ত্রণায় অস্থির হইয়া উঠিল। পরক্ষণেই সে নিতাইয়ের কোলে ঢলিয়া পড়িয়া গেল। এই ছিল আজকের আয়োজন। কে কোথা থেকে শুনছেন এবং আজকের আয়োজনের কোন অংশটুকু আপনার হৃদয়ে দাগ কেটে গেল কমেন্ট বক্সে জানালে খুশি হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।